অমিত, ফিরে এসো বাবু, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি ফিরে এসো। আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না বাবু। আমি তো তোমাকে জোর করে আমার জীবনে আনিনি, তুমি এসেছো আমার জীবনে। আমি তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়, আমারও তো মন বলে একটা জিনিস আছে। এভাবে আমার সাথে প্রতারণা করো না। তুমি আমার ঘরে মহাদেবকে স্পষ্ট করে বলেছিলে, রায় আমি তোমার সাথে কখনো অন্যায় করব না, তোমাকে কখনো কষ্ট দেব না। আজকে তুমি আমাকে ছেড়ে অন্য অন্য মেম নারীর সাথে রাতে যাপন করছো। এমন করো না বাবু, এমন করো না। আমার উপর দয়া করো বাবু, আমার উপর দয়া করো। তুমি তুমি আমার কাছে ফিরে এসো বাবু, ফিরে এসো আমার কাছে। বলো, সাধারণ ভগবান সবার জীবনে ভালোবাসা বরাদ্দ রাখেন, পশু পাখিও তারাও শারীরিক সম্পর্ক করে। আমার ভিতর কি কমই ছিল বলো, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ফিরে এসো বাবু, তোমার কাছে অনুরোধ করছি বাবু, ফিরে এসো, দয়া করে ফিরে এসো। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব রূপান্তরকামী নারীকে বিয়ে করে সর্বস্ব হাতিয়ে পরিচয় গোপন করে ঘুরে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী যুবক। পুলিশ কিন্তু চুপ। আমরা আজকে আপনাদের সামনে যে খবরটা তুলে ধরব, এক রূপান্তরকামী নারীর জীবন যন্ত্রণার করুণ কাহিনী। যে রূপান্তরকামী নারীর নাম হচ্ছে রায় চক্রবর্তী। ইনি থাকেন হচ্ছেন উত্তর 24 পরগনা জেলার বারাসাত থানার নবপল্লী সার্কুলার রোড, তিনি কিন্তু সেখানে থাকেন। এবং এই যে রূপান্তরকামী নারী, সেই রূপান্তরকামী নারীকে কিভাবে মানে একেবারে ফাঁদে ফেলে তার সাথে প্রতারণা করা হয়েছে, তারই কিন্তু একদম জ্বলন্ত ছবি আপনাদের সামনে তুলে ধরব। আসুন আগে আমরা শুনে নিই রূপান্তরকামী নারী রায় চক্রবর্তীর কথা, তারপর আমরা বিস্তারিত বিষয় নিয়ে আসছি। আপনার সঙ্গে আপনাকে বিয়ে করেছিল অমিত ভট্টাচার্য বলে একজন, আপনার যে অভিযোগপত্র তাদের দেখছি। এই অমিত ভট্টাচার্য আপনাকে কিভাবে প্রতারণা করেছে? সালটা 2022 সাল। একদিন আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, তো তখন অমিত ভট্টাচার্য, তখন আমি তাকে চিনতাম না, তার নামও আমার জানা ছিল না। তো একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কি, রুটি আনতে যাব করে বাইরে। তো তখন আমি হাঁটছি, তো একটা ওষুধের দোকান থেকেও আমাকে দেখে। তো দেখার পর বোধহয় ওর মেশোর একটা হবে, স্কুটি করে আমার পিছু নেয়। পিছু নেওয়ার পর তো আমাকে দাঁড় করে বলে যে তোমার বাড়ি কোথায়, তোমার কি নাম, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে আমাকে। তো এইভাবে আমাকে মানে বিভিন্নভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তো তো একটা সময় আসলে আমরা তো মানুষ, আমাদের ভালো লাগা আসতেই পারে, ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারি আমরা। তো একটা সময় ওর যে মানে মিষ্টি কথায় আর কি আমি রাজি হয়ে যাই বলে নাম্বারটা আমি দিয়ে দেই তাকে। নাম্বার দেওয়ার পরে তারপর থেকে তার সাথে আমার সেই মানে কথোপকথন হতো ফোনে। তো একটা সময় ও আমাকে বলতো যে রায় তোমার বাড়ি আমাকে চা খেতে নিয়ে যাবে না, বা আমি চা খেতে যাব। তো আমি বলতাম আমি তো একা থাকি। তো বললে কি সমস্যা নেই, আমি তোমার ভালো বন্ধু না। তো এইভাবে আমার একদিন চা খেতে আসে। তো তারপরে চা খেতে আসার পর থেকে মানে আসলে চা খাওয়াটা ছিল ওর একটা মানে ওটাকে অজুহাত বলে। তো চা খেতে আসে, তো চা খেতে আসার আগে এমন একটা সময় হয়তো আমি আপনাকে কিছু ছবিও পাঠিয়েছি স্যার, যে ও আমাকে প্রথমত জোর করে। মানে তোমার সঙ্গে তোমার বাড়িতে চা খাওয়ার নাম করে এসে তারপর তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। হ্যাঁ। তো আমি প্রথমত বাধা দিলে তো তারপরে হচ্ছে সে মানে একটু আপত্তি করে এবং আমার সাথে ধস্তাধস্তি হয়। তো যেহেতু আমার সাথে একটা ভালো বন্ধুত্ব ওর হয়ে যায়, তো একটা সময় মানে ও আমাকে প্রতিশ্রুতি দেয় যে তোমাকে আমি বিয়ে করব এবং তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকবো। এবং আমার বাবা মা তো বাংলাদেশে আছে, তো আমার বাবা মা আসলে আমি তোমাকে রেজিস্ট্রি করে ঘরে তুলে নেব। এই অমিত ভট্টাচার্যের বাবা মা বাংলাদেশে থাকতো? হ্যাঁ। আচ্ছা, তারপর? তার আগে একবার এসেছিল ও, তখন বোধহয় ওর মা এসেছিল
তার আগে ওই আপনার আমার মানে আমার যে শাশুড়ি মা, অমিতের মা, তার পায়ে কি প্রবলেম ছিল, উনি ডাক্তার দেখাতে এসেছিলেন একবার, তারপরে চলেও গিয়েছিলেন। চলে যাওয়ার পরে তখন আমাকে বলে যে ওর মা বাবা আসলে আমাকে তুলে নেবে আর কি বাড়িতে। তাও এই হচ্ছে, তারপর থেকে আমাদের ভেতরে মানে সত্যি কথা বলতে তখন মানে আপনার সঙ্গে তখন বিয়ে হয়নি না, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে রোজ রাত্রি যাপন করতো। প্রতিদিন রাতে আসতো, আর 8:30 9টা 8টার সময় আসতো, আর ভোরবেলা বেরিয়ে যেত। আচ্ছা, ভোরবেলা স্বামী স্ত্রীর যে সম্পর্ক তখন থেকে শুরু হয়ে যায়, তখন থেকে শুরু হয়। তারপর একটা সময় আমি ওকে বলি যে না এটা ঠিক নয়, এটা অন্যায়, তো আমরা এগুলো করতে পারি না, এগুলো তো অন্যায়, রেজিস্ট্রি করবে, তারপর আর আগেও তো আমাদের সামাজিক বিবাহ হতে পারে। তো তখন আমাকে বললো ঠিক আছে। তারপর আমাকে মহাদেব আমাদের ঘর আমার মানে মন্দিরে নিয়ে গিয়ে আমাকে হচ্ছে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর দান করার পর বলে এখন তো তোমার মনের যে ভ্রম মানে কি বলে ওটাকে, হ্যাঁ সেটা কেটে গেছে, ভেঙে গেছে। তো তারপর থেকে আমি যেহেতু ওকে আমিও ভালোবাসতাম, এটা মিথ্যা কথা নয়, আর আমি বুঝতে পারিনি যে এতটা প্রতারণা করবে আমার সাথে। তখন ওর মিষ্টি কথা আমি নিজেই আসলে হয়ে যাই, মানে ভুলে যাই। তারপর তোমাকে বিয়ের পর থেকে কি হলো, বিয়ের পরে কি হলো? বিয়ের পর থেকেও প্রতিদিন প্রায় আসা যাওয়া করতো ওই সেম ওরকম, সকালে বেরিয়ে যেত। একটা সময় ও কি তোমাকে রোজগার করে খাওয়াতো না? না, আমি নিজেই রোজগার করে ওকে খাওয়াতাম। না তখন হয়েছে কি যে প্রথমত ও রাতে আসতে সকালে যেত, তখন রাতের ব্যাপার যে খাওয়া দাওয়া সেটা সবই তো আমিই করতাম। কিন্তু একটা সময় আসার পর থেকে ও আমার সাথে মানে একটু খারাপ ব্যবহার করে, ওই প্রায় টাকা চাইতো আর কি আমার কাছে, এই টাকা দাও ওই টাকা দাও, এমন মানে এটাও দরকার, এটা ওর ব্যবসায় খুব লস খেয়েছে, ও নাকি এবি গ্রুপ কোম্পানি লিমিটেডের মালিক। আসলে এরকম কিছুই না, সব মিথ্যা ছিল। ওর বাবা নাকি নবপল্লীতে 1 কোটি টাকা দিয়ে জমি কিনেছে, সেই জমিটা তার মায়ের, বারাসাত নবপল্লী, হ্যাঁ বলেছে বারাসাত নবপল্লীতে জমি কিনেছে, তার মায়ের পছন্দ না, তা ওটা বিক্রি করে দেবে, এরকম কথাবার্তা আমাকে বলেছে। তো তারপরে মানে এই সমস্ত বলে তোমাকে ফাঁদে ফেলেছে এবং ওর মেশোর বাড়িতেই ও ছিল। এবং আমি পরবর্তীতে জানতে পারি ওর মেশো চাকতাই খাতুনগঞ্জ থেকে, চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, চাকতাই খাতুনগঞ্জ থেকে ওখান থেকে সে 4-5 কোটি টাকা মেরে এসেছে, এবং তাদেরই আত্মীয় স্বজনরা আমাকে জানায় যে 4-5 কোটি টাকা সে মেরে এসেছে। তো এগুলো পরে আমি জানতে পারি। পরবর্তীতে যখন আমার একটা সময় অমিত আমার উপর খুব নির্যাতন করতো, আমাকে মারধর করতো। একবার আমার মাথাও পাঠিয়ে দিয়েছিল মেরে, রক্তাক্ত সেই, আমি স্যার আপনার কাছে পাঠিয়েছি। তো তারপরে আমি একটা করি, বারাসাত থানাতে একটা FIR করি 498 বধূ নির্যাতনে। তো পুলিশ তাকে অ্যারেস্ট করেন। তা অ্যারেস্ট করার পর তো আমি সেখানে অবশ্য যাই, যে তখন জানতে পেরে যায় মানে অ্যারেস্ট করেছে যখন ওর বাড়িতে ছিল তখন, মানে ওর বাড়ি বলতে ওর মেশোর বাড়িতে ছিল। ওইটা হচ্ছে নবপল্লী ছোট বাজার আরতি অ্যাপার্টমেন্টে ওর মেশো মাসে থাকতো। তো সেই আরতি অ্যাপার্টমেন্টে হচ্ছে ওখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করার পরে তাকে হচ্ছে করে। তারপরে আমি ওখানে যাওয়ার পরে আমি জানতে পেরে যাই। তারপর আমাকে অনেক প্রতিশ্রুতি দেয় যে আমার ভুল হয়ে গেছে, এমন আর করবো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, ভালোভাবে থাকবো, এইভাবে করে চলে। তো আমি যেহেতু মানুষ তো আর স্বামী ভালোবাসি যেহেতু, তো আমি ওকে বেল করিয়ে দেই পরের দিন। ওর মেশো এসেছিল সেই কোর্টে, পরের দিন এসেছিল, এসে আমাকে বলেছে রায় তোমরা সুখে শান্তিতে সংসার করো, আমাদের কোনো আপত্তি নেই, তোমরা যদি সুখে থাকো আমাদের কি আপত্তি থাকবে। আসলে সব ছিল তাদের নাটক, সব ষড়যন্ত্র করে আমাকে দিয়ে বেলটা উঠিয়েছে যাতে জামিনটা যাতে পেয়ে যায়। তো তারপরে আমি জামিন হয়ে যায়। আচ্ছা, তোমাকে বিয়ে করার আগে ওরা কি জানতো যে তুমি রূপান্তরকামী নারী? হ্যাঁ, অমিত সব জানতো, জেনেই তোমার বিয়ে করেছিল একদম। আর সত্যি কথা বলতে কি, আমি যতই যেমনই হই না কেন, আমি দেখতে আমি যতই আমি নিজেকে আপডেট করি না কেন, কিন্তু মানুষ কি কথাবার্তায় চালচলনে কি কিছুই বোঝে না, এতটা বোকা তো সে নয়। আর সে তো, এটা আপনারা কি বুঝতে পারছেন না, 19-20 তো আছেই মানুষের ভিতরে, তো 19-20 থাকে, বোঝা যায়। নিশ্চয়ই সেও বুঝেছে, সে যে জানে, সে না জানলে আমার কাছে কি করে আসতো। আচ্ছা, অমিত ভট্টাচার্য কি পরিচয়ে তোমাকে বিয়ে করেছিল? ও প্রথমত আমাকে বলেছে যে ইন্ডিয়ান, ও ভারতীয় এবং এখানে ওর বাবা মা, ওর মাসিকে মা বলেছে। মায়ের একটা ছবি দেখিয়েছে আমাকে একদিন মোবাইলে, আমি জিজ্ঞেস করছি রাতের বেলা ফোন এসছে, তা আমি বলছি কি যে মহিলার ছবি, কে এসে
তো বলছি আমার হচ্ছে মা, আসলে মা না, পরবর্তীতে জানতে পারি হচ্ছে তার মাসি। উনি ওই যে ভদ্রমহিলা ছবি দেখিয়েছেন উনি হচ্ছে তার মাসি। তো এইভাবেই হচ্ছে আমার সাথে আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। তারপরে শেষে কি জানলে যে অমিত ভট্টাচার্য কোথাকার বাসিন্দা, কি করতো? শেষে যখন অমিত আমার কাছে যেদিন ওকে যে আমিন করানো হলো, ও আমার কাছে এসে ক্ষমা টমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে, আমি এমন আর করবো না, তুমি এবারের মতো ক্ষমা করে দাও। এবং এও বলেছে যে রাই, তুমি কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে দেবে না, এখন আমার যৌবন আছে বলে তুমি আমাকে ভালোবাসছো, যদি আমার কখনো যৌবন না থাকে তুমি কি আমাকে ছেড়ে দেবে? তো আমি হাসতে হাসতে বলেছিলাম এটা কি কখনো সম্ভব, যাকে ভালোবাসা যায় তাকে কখনো ছাড়া যায়? তো আমি আমার কথা রেখেছি, আমি তার সাথে সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করেছি, তাকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি নিজে রোজগার করেছি, ভোরবেলায় বেরিয়ে যেতাম রান্না বান্না করে তার জন্য, তাকে করে আমি বেরিয়ে যেতাম। তার শুধু একটাই কাজ ছিল ঘরে, আমার ঘরে ঠাকুরের পুজো দেওয়া আর সারাদিন কম্পিউটার চালানো, তারপর টিভি ছিল, বড় টিভি, মুভি দেখা। মানে আমার ঘরে কম বেশি আপনাদের আশীর্বাদে এটা ওটা আছে খুব। ও আসলে সব বুঝতে পেরেছিল, আর যেহেতু ওর মেশো 4-5 কোটি টাকা মেরে এসছে বাংলাদেশ থেকে, চাকতাই খাতুনগঞ্জ থেকে, তাহলে ওনারা একটু প্রতারণা করে ওনাদের মূল উদ্দেশ্য। তো সেই কারণে আমার মনে হয় ওরা সব জেনে শুনেই অমিতকে আমার পিছনে লেলিয়ে দেয়। ভেবেছে হয়তো রূপান্তরিত নারী বা এদের কাছে অনেক টাকা পয়সা থাকে, যদি আত্মসাৎ করতে পারে। মানে এটা যেমন বাংলাদেশ থেকেও তারা করে এসছে, পরবর্তীতে তারা এগুলো করেছে। তো একটা সময় আমরা সুখে শান্তিতে সংসার করি, ও যখন ফিরে আসে টাকার পরেও একদিন ও মানে মানে ওষুধ খাওয়ার নাটক করে, আসলে ওষুধ টষুধ কিছুই খায় না। তো আমি ওকে নারায়ণা হাসপাতালে ভর্তি করে দিই। করার পরে তারপরে হচ্ছে কিছু আমি ওর মেশোকে ফোন করি, বলি যে ওরকম অসুস্থ হয়েছে, যেহেতু ওর আত্মীয়, তার আমার কর্তব্য তাদের ফোন করা জানানো। তো তাদের আমি ফোন করি, আমি বলি যে আপনাদের টাকা পয়সা কিছু দিতে হবে না, ও তো আমার স্বামী, যত খরচ আছে আমি বহন করবো, আপনারা শুধু একটু দেখে যান ওকে। সে তারপরে ওনারা একদিন পরে আসেন, আসার পরে তো তারপরে আমাকে মানে ওরাকে যখন রিলিজ করে আর কি হাসপাতাল থেকে, নারায়ণ হাসপাতাল থেকে, আমাকে না জানিয়ে ওরা অমিতকে নিয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে আমি এবং তার আগে অমিত আমার কাছ থেকে আমার বাড়ি করার টাকা ছিল, সেখান থেকে প্রায় 20 লক্ষ টাকা সে নিয়ে আগে থেকে সরিয়ে দেয়। আচ্ছা। আর যেদিন ওষুধ খায় সেদিন তো আমি বাড়ি ছিলাম না, আমি চলে যাই, বাড়ি এসে দেখি এরকম। কিন্তু আমি যখন এসে দেখি ও প্রায় মানে ওর নিচে মানে একটু ইয়ে করা আছে, যেটা মুখ দিয়ে কুলি কুলি করে ফেললে যেমন হয় তেমন রয়েছে। আর ও নতুন জামা প্যান্ট সবসময় পরে না, প্রায় ঘরে থাকলে কি পরে, তো নতুন জামা প্যান্ট পরে মানে প্রস্তুতি নিয়ে বসে আছে যে আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। মানে সব পূর্ব পরিকল্পনা ছিল তাদের। আচ্ছা, এখন যেটা মানে জানা যাচ্ছে যে অমিত ভট্টাচার্য আসলে একজন বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, সে অমিত ভট্টাচার্য। এটা সম্পর্কে আপনি কি জানতে পারলেন একটু? এটা আমি একটা সময় আমি বাংলাদেশে যাই ওর খোঁজ করতে যাই, যেহেতু ওকে সরিয়ে দেয় ওর মেসো মাসি। আমি কোনোভাবে জানতে পারি হয়তো বাংলাদেশে চলে গেছে। তো আমি বাংলাদেশে চট্টগ্রামে যাই, আমার পাসপোর্ট আছে, আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি ওখানে গিয়ে জানতে পারি সবকিছু, যে ও বাংলাদেশের সেনাবাহিনীতে সৈনিক ছিলেন আর কি, রামু সেনানিবাসে সৈনিক হিসেবে নিযুক্ত ছিলেন। তার সিরিয়াল নাম্বার সব আপনার কাছে আমি পাঠিয়ে দিয়েছি। ও বাংলাদেশে ছিল, বাংলাদেশের সৈনিক ছিল, এবং ওখানে অনেক মেয়েদের সাথে সে খারাপ ব্যবহার করেছে। না হলে একটা সরকারি চাকরি করা ছেলে কেন এই দেশে না বলে চলে আসবে? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। কারণ না থাকলে মানুষ তো সরকারি চাকরির জন্য কত কি করে। সরকারি চাকরি ছেড়ে চলে অ্যাকচুয়ালি অমিত ভট্টাচার্য বাংলাদেশের নাগরিক একদম। তার বাড়ি হচ্ছে পানখাইয়াপাড়া, আনন্দনগর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশের বাসিন্দা তিনি। আচ্ছা, তার মানে এইখানে এসে লুকিয়ে তোমার সাথে মানে প্রতারণা করেছে? হ্যাঁ, লুকিয়ে আমার সাথে পরিচয় দেয়নি। আর মেসো মাসিকেই বাবা মা বানিয়েছে প্রথম। আচ্ছা, তোমার সাথে ছাড়াছাড়ির পরে বেশ কয়েকটা ছবি দেখতে পেলাম যে তার অনেক নারীর সঙ্গে। ছাড়াছাড়ি বলতে আমাদের তো ডিভোর্স হয়নি। ডিভোর্স না, মানে তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে। আমার কাছ থেকে চলে যাওয়ার পরে অনেক নারীদের সাথে তার এরকম, পরে আমিও জানতে পারি যে অনেক মেয়েদের সাথে সে খারাপ ব্যবহার করেছে। সেই ছবিগুলো আমি আপনার কাছে পাঠিয়েছি স্যার। সেগুলো দেখে আমি খুব কষ্ট পাই, ভেঙে পড়ি, খুবই খারাপ লাগে আমার, যে আমি এত ভালোবেসেছিলাম যাকে আমার মন দিয়েছিলাম, আর সেই মানুষটা আজকে অন্যের ঘাড়ে হাত দিয়ে মানে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, কফি খাচ্ছে। তো এইগুলো খুব কষ্টদায়ক একটা ব্যাপার।
কিছু বলার নেই আমার। তারপর বাংলাদেশ থেকে অনেক মেয়েরাও আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে জানিয়েছে যে ওর বাবার বন্ধুর মেয়েটি অনেকেই আছে যে দিদি আমাদের সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার করে গেছে, মানে ওরা মানে ওদের কাজে ছিল প্রতারণা করা। আচ্ছা, আরেকটা জিনিস, মানে অমিতের যে মেশো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি গ্রেপ্তার হয়েছিলেন। না, অমিতের মেশো গ্রেপ্তার হয়নি। অমিতের মেশো আর অমিত যখন একবার আমার সাথে আমার বাড়িতে এসে খুব খারাপ ব্যবহার করে, আমাকে মারধর করে, যৌন নিগ্রহ করে অমিতের মেশো, মানে খারাপ শারীরিক নির্যাতন করে। তো তারপরে আমি একটা কেসও করি, আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি একটা থানায় এফআইআরও করি, এফআইআরটাও হয়েছে, এফআইআরটা চলছে। তো যাই হোক, তার পরবর্তীতে একটা সময় অমিতের মেশোর যে ভগ্নিপতি, মানে যেহেতু অমিতের সাথে আমি কেস করেছি অমিতের মেশোর নামে, এগুলো কেন করেছি এই কারণে, অমিতের মেশোর ভগ্নিপতি আছে প্রসেনজিৎ চক্রবর্তী, যার বাড়ি মধ্যম গ্রাম সারদা পল্লীতে। তিনি আমার সাথে একদিন আমি স্টার মলে যাই, স্টার মলে আমি শপিং করতে যাই, ওখানে আমার বাড়ির বারাসাত তো হৃদয়পুরে মাঝামাঝি স্টার মলটা, আর আমার খুব ভালো লাগে শপিং মলে যেতে, স্টার মলে। তো আমি সেখানে যাই, যাওয়ার পরে ওই পাশে একটা ফুচকার দোকান আছে, আমি ওখানে গেলে প্রায় মাঝে মাঝে ফুচকা খাই। তো ওই দিন না ওনার সাথে আমার দেখা হলে, উনি আমাকে মানে হঠাৎ দেখা হয়, তো উনি আমাকে বলে কি যে অমিতের বিষয়ে তোমাকে কিছু বলবো। তো যেহেতু অমিতের আত্মীয়, সে তো অমিতের বিষয়ে কিছু বলবে, অমিত তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো, কারণ সে তো চুরি করে গেছে আমার ঘর থেকে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো আমি বললাম যে তা বলে এই গলিতে আসো, তো আমি গেলাম, পাশের গলিতে গেলাম। তো তারপর সে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে খুব শারীরিক নির্যাতন করে, যেগুলো আমি আসলে মুখে বলতে চাই না। আসলে সবার তো একটা সম্মান আছে, হয়তো আমি আমি থানায় বা তোমার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়েছিল। হ্যাঁ, আমার অভিযোগে জেলেও ছিলেন। হ্যাঁ, আমার জেলেও ছিলেন তিনি। তার একবার মানে করে দেয়, তার জামিন মানে বাতিল হয়ে যায়। তারপর থেকে তো আমার উপর আরো মানে খেপে উঠেছে তার পরিবার খেপে উঠেছে। তারপরে আমাকে একদিন কিছু মানে, আর তার যেদিন ওদের বেল হয়ে যায়, কি বলে বেলটাকে, ভিকটিম বেল না কি বলে, ইন্টেরিয়াম বেল যেটাকে বলে, সেই ইন্টেরিয়াম বেল হওয়ার পর পরই ওরা আমার পিছনে বলতে ওর শক্তিপদ চক্রবর্তী তার বোন, যে বড় বোন, মানে যে গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী, তার একটা ছেলে শুভ চক্রবর্তী, তো তার প্রশান্ত চক্রবর্তী বইয়ের নাম রূপসী চক্রবর্তী। তো আমাকে পিছু নিয়ে তা আমি দেখি যে ওখানে কার কাছে একটা ফোন সব রেখে আসে, ওরা ফোন রেখে আসার পর আমাকে ফলো করার পর আমি যেহেতু করে যাচ্ছিলাম, ফলো করার পরে আমাকে বলে মেরে ফেলবে, এটা ওটা হুমকি ধুমকি দেয়, কেসে তুলে নিতে। এইভাবেই চলছে, মানে আমার কথা হচ্ছে এখন, স্যার আমি এত ভালোবাসলাম যাকে, যার জন্য এত কিছু করলাম, আমি যাকে নিজে না খাইয়ে যাকে আমি খাইয়েছি, সেই মানুষটা আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে যে আমি আজকে শক্ত হয়ে প্রতিবাদ করতে শুরু করেছি। এটা একটা স্বাভাবিক ব্যাপার, একটা নিরীহ মানুষের উপর যখন অন্যায় হয়, তো সেই নিরীহ মানুষটা একটা সময় রুখে দাঁড়ায়, আর দাঁড়াবে, এটাই জগতের নিয়ম। তো আমি এটা শুধু মানে ভারতীয় আইনের কাছে আমার শুধু, যারা বারাসাতের পুলিশ আছেন, মধ্যমগ্রামের পুলিশ আছেন, মানে যারা আছেন আইনের মানে সম্মানীয় আইনের ইয়েতে যারা আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ বা একটা আমার কথা জানার আছে, যে সে বাংলাদেশের বাসিন্দা হয়ে, চট্টগ্রাম বাংলাদেশের বাসিন্দা অমিত ভট্টাচার্য, তিনি একজন আর্মির সৈনিক। তিনি এখানে এসে নকল আধার কার্ড বানিয়েছে, সে এখানে এসে নকল আই কার্ড বানিয়েছে, এবং সে আমার যে কেসগুলো আমি তাকে করেছি তার পরিবর্তে সে হাইকোর্টে রিট করেছে। তাহলে একবার চিন্তা, সে হাইকোর্টে রিট করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, সে রিট করতেই পারে, তার অধিকার আছে, আইন সবার জন্য সমান। কিন্তু আমার কথা হচ্ছে, ও বাংলাদেশের একজন নাগরিক হয়ে, ও একজন আর্মির সৈনিক হয়ে, সে কি করে এখানে নকল কাগজপত্র বানিয়ে এখানে হাইকোর্টে রিট করছে, বা সে তার জায়গায় মানে তাকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না? এখানে পুলিশের কি স্বার্থ আছে? আমার কাছে শুধু এটাই প্রশ্ন, পুলিশের কি স্বার্থ আছে এখানে, যে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করছে না? আমি তো প্রমাণ শো করেছি, তার জন্ম নিবন্ধন থেকে শুরু করে, তার যেটা বলে বাংলাদেশের যে আই কার্ড বলে, তার ওখানে যা যা আছে, সৈনিকের সিরিয়াল নাম্বার, সৈনিকের ছবি, যা যা আছে, মানে সবকিছু আমি তাদের দিয়েছি। তারপর বাংলাদেশ থেকে সেইভাবে জালিয়াতি করে আধার কার্ড, এবং এখানে তো জালিয়াতি করে আধার কার্ড আই কার্ড বানিয়েছে, বানানোর পর থেকে তারপর এগুলো করছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে সে। এটা এখন তার একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা, মানে তুমি তো মাঝে মাঝে স্যার আমাকে মাঝে ওর মেশো আমাকে মিউচুয়ালের কথা বলে বলে তুমি মিউচুয়ালে আসো, তোমার যদি কোনো দাবি থাকে সেটা আমাকে বলো, আমরা সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। তখন যেহেতু অমিত আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে, তো আমার এই কেস কামারিতে আমিও তো একটা মানুষ, আমিও তো একা মানুষ, আমাকেও তো কষ্ট করে ইনকাম করতে হয়, তো আমার তো ক্ষতি হয়েছে। তো আমি আমি শুধু তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি আমার স্বামীকে চাই, মানে আমি তাকে বলেছিলাম যে আমি আমার স্বামীকে চাই, স্বামীকে ফেরত চাই, কিন্তু সে বলছে সে তো মানে সে তো আসবে না, সে নিজেই বলছে। ও তো একটা মানে কিভাবে মানে বাজে কথা বলবো, মানে সে নিজেই গালাগালি দিয়ে বলতো এরকম একটা বাজে ছেলে। তা মানে এটা ওদের আর কি, মানে কি বলবো, আমাকে আর কি মানে বোঝাচ্ছে আর কি, যেটা বলতে হয় তাই, যে ওকে নিয়ে সংসার না করাই ভালো, চরিত্র ভালো না, একটা চরিত্রহীন ওর মেশেই বলছে। তো ওকে নিয়ে সংসার না করাই ভালো, ও যখন তো আসবে না, আসবে না ঠিক আছে, ও না আসলে তো আমি জোর করতে চাই না, আমি জোর করতে পারিও না, জোর করতে পারি, কিন্তু আমার যে একটা মন আছে, আমি তো একটা মানুষ। রূপান্তরিত নারীরা কি মানুষ নয়? তাদের কি মন বলে কিছুই নেই? ভগবান সবার জন্যই ভালোবাসা বরাদ্দ রেখেছেন। পশু পাখির ভিতরে যদি প্রেম ভালোবাসা থেকে থাকে, তো আমার ভিতর কেন থাকবে না? আমার তো রক্ত মাংস মানুষ আমি, তো আমার ভিতর কি আমার কষ্ট থাকতে পারে না? আমার স্বামীর প্রতি আমার টান থাকতে পারে না? রাতের বেলায় কি আমার চোখ থেকে জল ঝরে না? তার কথা আমার মনে পড়ে না? তুমি তো একজন রূপান্তরকামী নারী। হ্যাঁ স্যার। তো এই রূপান্তরকামী নারী হিসাবে তোমার প্রতি অবিচার, একজন তোমাকে স্বপ্ন দেখালো নতুন জীবন শুরু করার, তারপর তোমার সমস্ত কিছু সে লুটপাট করে নিয়ে গেল, তারপরে তোমাকে মানে মারধর করলো, তোমার উপর যৌন নিপীড়ন করলো, এত অত্যাচার, এই অত্যাচারের যে তোমার উপর ধারাবাহিকভাবে লাগাতারভাবে চলছে, এখন তুমি কি চাও? স্যার আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি সুইসাইড করব, আত্মহত্যা করব, কারণ আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমি অনেক আঘাত পেয়েছি জীবনে, অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। স্যার আমার একটা প্রথম পার্ট ছিল আপনাদের কাছে, আপনারা একবার প্রকাশ করেছিলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম স্যার ওইটা আপনি ডিলিট করে দিন। আপনি সেই ডিলিটও করে দিয়েছিলেন। তাহলে কতটা ভালোবাসি আমি তাকে, তার উপর কতটা মায়া আমার, যে আমি সেটাকে ডিলিট করে দিতে বলেছি, আপনি সেটা করেও দিয়েছেন। আপনিও বলেছেন যে রাই সত্যি তুমি অমিতকে অনেক ভালোবাসো, তুমি এটা প্রকাশ করেও তারপর ডিলিট করে দিতে বলে। কিন্তু সেই ছেলে আমার উপর মানে শুধু শারীরিক নির্যাতন তো নির্যাতন নয়, মানসিক নির্যাতন একটা নির্যাতন। তো এই যে মনের দিক থেকে আমি কষ্ট পাচ্ছি, এই যে আমি দিন রাত আমি মানে আমার চোখে জল ঝরছে, আমি রাতে ঘুমোতে পারি না। একটা মানুষের ভিতর চিন্তা থাকে না, চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? আমার ভিতরেও প্রচুর চিন্তা আছে, যে আমি কি করলাম, আমি কেন এই প্রতারককে বিশ্বাস করলাম, আজকে বিশ্বাস করেছে বলে আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে। তো আমারই ভুল ছিল, আমার তাকে বিশ্বাস করা উচিত হয়নি। ওদের আত্মীয় স্বজনই আমাকে বলে যে যাকে অমিত বুকে ঠাঁই দিয়েছে, এখন স্বার্থের জন্য তাকে সমাজে সে স্বীকৃতি দিচ্ছে না। তাহলে কত বড় পাষাণ মনের মানুষ সে। আমি তাকে নিজের হাতে করে খাইয়ে দিয়েছি স্যার, তাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। তার শপিং মার্কেটিং এর জন্য আমি লক্ষ লক্ষ টাকা উড়িয়েছি তার পেছনে। সে চাওয়ার আগে আমি তাকে সবকিছু দিয়েছি, যে তোমার কি চাই, সে একবার বুকে হাত দিয়ে বলুক যে আমি তার উপর কখনো অবিচার করেছি। আমার কি অপরাধ ছিল, আমার কি অন্যায় ছিল? ভালোই তো বেসেছিলাম, ভালোবাসা কি অপরাধ? ভালোবাসতে নেই আমি মানুষ নই? আমি যদি অমানুষী হই, আমি যদি ভালোবাসার যোগ্যই না হই, কেন এসেছিলে আমার কাছে? কেউ কাউকে জোর করে কারো জীবনে আনতে পারে, তুমি কেন এসেছিলে আমার জীবনে? যদি বলো তোমার ভুল হয়েছে, এই একটা কথাই সমাধান নয়। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে, আমার মনটা তো ভেঙে গেছে। ফিরে এসো, এখনো সময় আছে। আর যদি ফিরে আসতে না চাও, আমার উপর সুবিচার করো। এসো বাবু, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি ফিরে এসো, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না বাবু। আমি তো তোমাকে জোর করে আমার জীবনে আনিনি, তুমি এসেছো আমার জীবনে। আমি তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়, আমারও তো মন বলে একটা জিনিস আছে। এভাবে আমার সাথে প্রতারণা করো না। তুমি আমার ঘরে মহাদেবকে স্পষ্ট করে বলেছিলে, রায় আমি তোমার সাথে কখনো অন্যায় করব না, তোমাকে কখনো কষ্ট দেব না। আজকে তুমি আমাকে ছেড়ে অন্য নারীর সাথে রাতে যাপন করছো। এমন করো না বাবু, এমন করো না। আমার উপর দয়া করো বাবু, আমার উপর দয়া করো। তুমি আমার কাছে ফিরে এসো বাবু, ফিরে এসো আমার কাছে।
বলো, সাধারণ ভগবান সবার জীবনে ভালোবাসা বরাদ্দ রাখেন, পশু পাখিও তারাও শারীরিক সম্পর্ক করে। আমার ভিতর কি কমই ছিল বলো, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ফিরে এসো বাবু, তোমার কাছে অনুরোধ করছি বাবু, ফিরে এসো, দয়া করে ফিরে এসো। আপনারা তো শুনলেন এই সহজ সরল রূপান্তরকামী নারীকে কিভাবে ফাঁদে ফেলা হয়েছিল। অমিত ভট্টাচার্য, এই অমিত ভট্টাচার্যের বাবা কিন্তু তপন ভট্টাচার্য। এই রূপান্তরকামী নারী যে তথ্য সংগ্রহ করেছে সেই তথ্যের কথা জানলে কিন্তু আপনারা একদম চমকে যাবেন যে এই অমিত ভট্টাচার্য তিনি কিন্তু একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং শুধু তাই নয়, এই অনুপ্রবেশকারী কিন্তু বাংলাদেশে সেনাবাহিনীতে কাজ করতেন বলেও এই রূপান্তরকামী নারীর অভিযোগ, যা কিন্তু রূপান্তরকামী নারী সব পরে জেনেছেন। আগে কিন্তু তাকে, আপনারা তো শুনলেন, তাকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে কিভাবে ধীরে ধীরে তাকে মানে একেবারে অর্থ রোজগারের একটা মেশিন বা যন্ত্র মনে করে কিভাবে তার পরিবারের লোকেরা ধারাবাহিকভাবে লাগাতারভাবে তার উপর অত্যাচার চালিয়েছেন। তার উপরে যারা অত্যাচার চালিয়েছেন এক এক করে, আর শ্বশুর মশাই রয়েছেন মুনমুন ভট্টাচার্য, এরা সমস্ত রয়েছেন শক্তিপদ চক্রবর্তী, এরা কিন্তু নানান ভাবে এই রূপান্তরকামী নারীর যে ভালোবাসা, সেই ভালোবাসাকে কিন্তু তারা অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, এবং তাকে মিথ্যেভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই রূপান্তরকামী নারীর যন্ত্রণার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে রূপান্তরকামী কিন্তু সুবিচারের আশায় আদালত এবং পুলিশের দরজায় দরজায় ঘুরছেন, তথ্য একেবারে বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে কিন্তু তিনি ঘুরছেন। এই অমিত ভট্টাচার্য যে বাংলাদেশের নাগরিক, তার কিন্তু সমস্ত প্রমাণপত্র মজুত রয়েছেন এই রায় চক্রবর্তীর কাছে। তিনি কিন্তু ধীরে ধীরে সব বার করে এনেছেন। এবং এখানে আরো একটা প্রশ্ন রয়েছে যে অমিত ভট্টাচার্য কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর জওয়ান হয়েও আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিভাবে তিনি আধার কার্ড এবং ভোটার কার্ড বার করলেন। অনেক তো আমাদের নেতা মন্ত্রীরাই অনুপ্রবেশ নিয়ে অনেক কথা বলছেন, অনেক কিছু বলছেন যে আমাদের এখানে অনুপ্রবেশ চলছে, নানান কিছু। অনুপ্রবেশ কেউ একদল বলছে হয় না, একদল বলছে হয়। তাহলে এই যে রূপান্তরকামী নারী রায় চক্রবর্তী যেভাবে তিনি অত্যাচারিত হচ্ছেন, এই অনুপ্রবেশকারী যেভাবে তাকে ফাঁদে ফেলেছেন, কারণ ইনি তো জানতেন না, রায় চক্রবর্তী তাকে জানতেন না যে এরা বাংলাদেশের নাগরিক। তাকে ফাঁদে ফেলা হয়েছে, তাকে স্বপ্ন দেখানো হয়েছে নতুন জীবনের, তাকে স্বপ্ন দেখানো হয়েছে স্ত্রী হিসাবে তাকে মর্যাদা দেওয়ার জন্য। তার সঙ্গে বিভিন্ন ছবি যেগুলো আমাদের কাছে উঠে এসছে, তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। এই অমিত ভট্টাচার্য কিন্তু কোনোভাবেই পার পেতে পারেন না, কারণ অমিত ভট্টাচার্য রূপান্তরকামী নারী জেনে তার সঙ্গে রাত্রি যাপন করে তারপরে কিন্তু তাকে বিয়ে করেছেন, এবং তিনি এখন কোনোভাবেই এই রূপান্তরকামী নারীকে কিন্তু বঞ্চিত করতে পারেন না তার স্ত্রীর মর্যাদা না দিয়ে। শুধু তাই নয়, অমিত ভট্টাচার্য এখানে এসে রূপান্তরকামী নারীকে ফাঁকি দিয়ে তিনি কিন্তু বিভিন্ন মহিলাদের সঙ্গে মেলামেশা করছেন, এমন ছবিও কিন্তু আমাদের তদন্তে উঠে এসছে। আমরা যে তার কাছ থেকে যখনই মানে মোটা অঙ্কের টাকা হাতাতে পারছে না, তখনই কিন্তু তাকে মারধর করা হয়েছে, বারে বারে অত্যাচার করা হয়েছে। এখন কিন্তু তাকে ফাঁকি দিয়ে অন্য মহিলাকে নিয়ে, যা অভিযোগ আসছে, অন্য মহিলাকে নিয়ে অমিত ভট্টাচার্য কিন্তু ফুর্তি করছেন। তার মেসমশাই, অমিত ভট্টাচার্যের যে মেসমশাই, তিনি কিন্তু তাকে মধ্যমগ্রামে মারধর করেছেন, এবং যার জন্য কিন্তু তাকে জেলও খাটতে হয়েছিল। আমাদের একটাই প্রশ্ন যে রূপান্তরকামী নারী তারা কি মানুষ নয়? তারা কি স্বপ্ন দেখতে পারে না? কেন তাহলে তাকে স্বপ্ন দেখানো হয়েছিল? কেন তাকে দিনের পর দিন তাকে বলা হয়েছিল স্ত্রীর মর্যাদা দেওয়া হবে, তাকে বিয়ে করা হয়েছিল,
তার যে অর্থ ছিল সেইগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে, বসে বসে খাওয়া হয়েছে। তার রোজগারে সে মানুষের থেকে একজন রূপান্তরকামী নারী, তিনি মানুষের কাছ থেকে ভিক্ষা করে যে অর্থ তোলে, সেই অর্থগুলোকে লোপাট করেছে অমিত ভট্টাচার্য এবং তার পরিবারের লোকেরা। আর পেয়ে যাবে? তারা এখন যেটা করছেন, এই যে রূপান্তরকামী নারী, তাকে ফাঁকি দিয়ে, তাকে বঞ্চিত করে, তার জীবনটা একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে তারা কিন্তু নিজেরা সুখের জীবনযাপন করতে চাইছেন। একজন অনুপ্রবেশকারী, তার দলবল আবার এই মহিলা যে রূপান্তরকামী নারী রায় চক্রবর্তী, তার বিরুদ্ধে নাকি আবার বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা করছেন। এমনকি শোনা যাচ্ছে যে এটা হাইকোর্টেও নাকি তার বিরুদ্ধে রিট মামলা করেছেন। আমাদের পুলিশ প্রশাসন কেন চুপ? তারা কেন এটার সঠিক নিরপেক্ষ তদন্ত করে যে এই বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, তারা আমাদের রাজ্যের বা আমাদের দেশের একজন রূপান্তরকামী নারীকে এভাবে ঠকাচ্ছেন, এভাবে তারপর অত্যাচার করছেন, তারা কেন পদক্ষেপ নিচ্ছেন? এটা কিন্তু প্রশ্ন উঠেছে। আমাদের এই প্রশ্নটা রয়েছে, আমরা তুলে ধরছি। আপনারা যদি আমাদের প্রশ্নের সঙ্গে একমত হন, তবে অবশ্যই আমাদের এই খবরটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই রূপান্তরকামীর নারীর যন্ত্রণার কথা সর্বস্তরের মানুষ জানতে পারেন, এবং যারা অনুপ্রবেশকারী হিসাবে আমাদের এখানে লুকিয়ে রয়েছেন, তাদেরকেও যাতে পুলিশ খুঁজে বের করে গ্রেফতার করতে পারে। সেই জন্যই কিন্তু আজকের আমরা এই পর্বটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন সেই চাঞ্চল্যকর তথ্য সহ এক রূপান্তরকামীর নারীর জীবন যন্ত্রণার ইতিবৃত্ত। যাদের জন্য আমি এত কিছু করেছি, সেই মানুষগুলো আমাকে দিনের পর দিন আঘাত করে যাচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি রাস্তায় বেরোতে পারছি না। এই শক্তিপদ চক্রবর্তীর মেয়ে নিশা চক্রবর্তী কোনো একটা সময় একটা মুসলিম ছেলের সাথে বাজে সম্পর্কে জড়িয়ে যায়। তো সেখান থেকে বের হওয়ার জন্য আমি শক্তিপদ চক্রবর্তী আমার সাহায্য নেন। আমি সেই নিশা চক্রবর্তীকে সেখান থেকে বের করে নিয়ে আসি। তো আজকে তার প্রতিদান আমাকে পেতে হচ্ছে। আমি রাস্তায় বেরোতে পারছি না, আমাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, ওরা আমাকে বাঁচতে দেবে না। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, প্লিজ আমার উপর দয়া করুন। আমি শুধু এটাই বলতে চাই যে তারা বাংলাদেশি হয়ে নকল কাগজপত্র এখানে তৈরি করে এখানে দিব্যি আরাম আয়েশ করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভারতীয় যারা আছি তারা এভাবে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। আপনারা সুবিচার করবেন। নমস্কার।